উনি বলল রোজা থেকে ওষুধ খাওয়া যায়। সারা জীবন ধরে মানুষের জন্য নামাজের পরে দোয়া করছি যে আল্লাহ আপনি মানুষকে সুস্থ রাখেন আর এইখানে এসে মানুষের অসুস্থতা কামনা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যারা চাকরি করেন বা যারা চাকরি খুঁজতেছেন, যারা চাকরি না পেয়ে ব্যবসা শুরু করেছেন, যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা যারা উদ্যোক্তা আছেন, সবার জন্য এই ভিডিওতে অনেক শিক্ষা থাকবে ইনশাল্লাহ। তো একটু কষ্ট করে আপনারা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। সর্বপ্রথমে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে আমি কি ধরনের চাকরি করতাম, আমার সুযোগ সুবিধা কেমন ছিল, চাকরিতে কি কাজ ছিল আমার, কত টাকা পারিশ্রমিক বা কত টাকা বেতন পেতাম মাস শেষে। আমার জানা মতে একজন আমাদের সঙ্গে তিনি ৩ লক্ষ টাকা দিয়ে চাকরিটা নিয়েছিল। আলহামদুলিল্লাহ আমি টাকা পয়সা দিয়ে চাকরি করার লোক না। তবে আগে আমরা প্রথমে দেখে আসি যে আসলে আমি কি ধরনের চাকরি করতাম। তো বন্ধুরা, ভিডিওতে এখন যে দৃশ্যটা আপনারা দেখতেছেন এটা ছিল 3 ফেব্রুয়ারি 2024 সাল। তো এখানে আমরা টোটাল ছিলাম 62 জন। টোটাল আমাদের খুলনা বিভাগে সম্ভবত 130 জন ছিল, আর আমরা ছিলাম দ্বিতীয় দিন। প্রথম দিনে বাকি সবারই আসলে পোস্টিং হয়ে গেছিল। তো এখানে দুপুরে লাঞ্চের জন্য আমাদেরকে একটা 3 তারকা হোটেলে নিয়ে আসা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এরপরে শুরু হয় আমাদের ট্রেনিং পর্ব। ট্রেনিং পর্ব বেশ ভালোভাবে কাটিয়েছিলাম। বিশেষ করে রাতের বেলায় আমরা যশোরের বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘুরতে যেতাম। 3 দিন ছিলাম ট্রেনিং পর্বে। ট্রেনিং শেষে আমার পোস্টিং দেওয়া হয় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর আমার গলার এই ফিতাটা দেখে অনেকে বুঝতে পেরেছেন যে আমার চাকরিটা কি। আমার চাকরিটা ছিল আইসিডিডি আরবিতে। এইখানে আমাদের যে প্রজেক্টটা ছিল সেটা হচ্ছে আপনার টিবি নিয়ে, অর্থাৎ যক্ষ্মা রোগী শনাক্তকরণ কাজ ছিল আমাদের, যেটা হচ্ছে হাসপাতালের আউটডোরে যেসব রোগীরা আসবে তাদেরকে স্ক্রিনিং করে যক্ষ্মা রোগী বাহির করতে হতো। তো বন্ধুরা, খুব ছোট করে বলে রাখি যে সরকারি চাকরির একেবারে দ্বার প্রান্তে আমি ছিলাম 2012 সালে। তখন বয়স কম ছিল, চাকরির প্রতি অল্প আগ্রহ ছিল। তো তখন আমি আলিম পাস করি, অর্থাৎ এইচএসসি পাস। সেই সময় একেবারে শেষ মুহূর্তে আমাকে বাদ দেওয়া হয় আমার আলিম সার্টিফিকেট দেখে, অর্থাৎ মাদ্রাসার ছাত্র এই জন্য আমাকে বাদ দেওয়া হয়। আর আপনারা বুঝতে পারছেন যে সেই সময় কারা আসলে ক্ষমতায় ছিল। তারা যখন চলে গিয়েছে তখন তো অলরেডি চাকরির বয়সও আমার শেষ। যাই হোক, সরকারি চাকরি না পাওয়ার ক্ষেত্রে আমার বিন্দুমাত্র কোনো আফসোস ছিল না। এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার শিক্ষকরা কিন্তু জিজ্ঞাসা করতো যে তুমি বড় হয়ে কি হতে চাও বা তুমি কি ধরনের চাকরি করতে চাও। কেননা আমার ভাইয়া কিন্তু তখন সেনাবাহিনীতে চাকরি করতো। আমি যখন মোটামুটি 7, 8, 9 এ পড়ি সেই সময় ভাইয়া আম বাংলাদেশ আর্মিতে জব করতো। আর আমারও আলহামদুলিল্লাহ যে ফিটনেস ছিল বা এখনো আছে আলহামদুলিল্লাহ। আ আমার ভাইয়া আমার যেদিন আর্মিতে চাকরির বয়স শেষ হয়ে যায় সেদিন বলছিল যে, "তুই দাঁড়ালে তোর চাকরি হয়ে যেত।" আর ভাইয়াও বলছিল, "আমি আর্মিতে গিয়েছি তো আমি চাই না আমার ফ্যামিলিতে আর কেউ আর্মি চাকরি করুক।" আসলে যেকোনো পর্যায়ে আপনি চাকরি করেন না কেন, একেবারে নিম্ন পোস্টে চাকরি করাটা খুব কঠিন। আপনি চাকরি করেন অসুবিধা নেই। বাট আমি চাই যে চাকরিটা একটু ১-২ ধাপ উপরের পোস্টে করতে পারলে সবচেয়ে ভালো হয়। যদি খুব উপরের পোস্টে করা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর আমারও ব্যক্তিগতভাবে আসলে সেনাবাহিনীর চাকরিতে যাওয়ার ইচ্ছা ছিল না। এইজন্য আমার আসলে অন্য একটা টার্গেট ছিল। তো বন্ধুরা, এই চাকরিটা করার আগে আমি আরেকটা চাকরি করেছিলাম। সেইখানে আসলে সরকার বাধা দেয়নি। সেটা হচ্ছে ন্যাশনাল সার্ভিস। ২ বছরের যে প্রোডাক্ট ছিল যুব উন্নয়নের, এটা আপনারা অনেকেই করেছেন। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা যুব উন্নয়নের চাকরি কেউ করেছেন কিনা। তো আমি ২ বছর প্রাইমারিতে ছিলাম। আমরা ৬ জন ছিলাম প্রাইমারি স্কুলে, এক স্কুলে। আলহামদুলিল্লাহ আমি ছাড়া বাকি কেউ যাইতো না খুব একটা। তো প্রাইমারি চাকরিতে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল। কিন্তু পরবর্তী চাকরিটা কেন আমার কাছে মোটেও ভালো লাগেনি। তার কারণ হচ্ছে একেবারে ১ম দিন যেদিন চাকরিতে জয়েন দিলাম, বলছিল যে, "তুমি যাও হাসপাতালের দিকে ঘুরে আসো।" আ অবশ্য আপনি বলে যে, "আপনি যান হাসপাতাল থেকে ঘুরে আসেন আর সবকিছু দেখে শুনে আসেন।" তো ১ম দিন আমি গিয়ে মানে উনি যেভাবে বলছে আমার সুপারভাইজার, আমি সেভাবে করতে পারিনি। তো উনি আমাকে একটু ধমক দিল। আমার ভাই মেজাজটা খারাপ হয়ে গেল। আমি কারোর কথা শোনা না আমার অভ্যাস নেই। মানে এই জন্যই কিন্তু আমি চাকরিটা করতে চাইনি। এই চাকরিটা ১ম দিনেই তো মনে করেন যে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, তারপরে যখন চাকরিতে জয়েন দিলাম মানে রেগুলার ৬ তারিখ থেকে, তার ভিতরেই ওই সুপারভাইজার আসলে অন্য জায়গায় চলে গেছে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। পরে আরেকজন আসলো সুপারভাইজার, খ্রিস্টান। নামটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না। খ্রিস্টান ছিল। তো রমজান মাসে মানে চাকরি পেয়েছি তো হচ্ছে আপনার ফেব্রুয়ারির ৬ তারিখ থেকে আমাদের মূল কার্যক্রম শুরু হলো। রমজান মাস তার কিছুদিন পরেই ছিল। আমি একদিন বললাম যে, "আমি যাইতে পারব না। আমি খুব অসুস্থ।" উনি বলল, "রোজা থেকে ওষুধ খাওয়া যায়।" চিন্তা করেন। আমার এত পরিমাণে রাগ হইলো কিন্তু আমি কিছু বললাম না। আমি বললাম, "রোজা থেকে ওষুধ খাওয়া যায় আপনি জানেন? আপনি হচ্ছেন খ্রিস্টান। আপনি কি বোঝেন? কি জানেন?" তো উনার সাথে একটু কথা কাটাকাটি হলো। যাই হোক, আমি ঐদিন আর গেলাম না অফিসে। তো যেহেতু আমার এক রিলেটিভ চাকরিটা আমাকে দিয়েছে তার বদনাম হবে এজন্য আমি আর বেশি করতাম না। কষ্ট করে হলেও আসলে যাইতাম। এরপরে সমস্যা হচ্ছে সেখানে গিয়ে আমাদের কোনো অফিস নাই। আমাদের
আউটডোরে কাজ। তো আউটডোরে সকাল ৯টা থেকে রোগী আসে, ওইখান থেকে ১টা-২টা পর্যন্ত থাকে। তো তারপরে মনে করেন যে আমাদের খাতা কলমের কাজ করে আমাদের ৪টার সময় ছুটি। বিশ্বাস করেন এইখানে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। টোটালি হাসপাতালে তো কেউ থাকে না ২টার পরে। এবং আমরা কোথায় থাকবো? আমাদের তো অফিসও নাই। তো বাধ্য হয়ে আমি তো মানে চলে আসতে হতো। আরো যারা অন্যান্য হাসপাতালে ছিল আমাদের সাথে চাকরি করতো কেউ থাকতো না। তো আমার অফিস টাইম হচ্ছে ৪টা-৫টা পর্যন্ত। আমি চলে আসতেছি হচ্ছে সর্বোচ্চ ২টা-২.৫টার ভিতরে। বাকি সময়টার জন্য যে টাকাটা আসতেছে এটা তো আসলে হালাল হচ্ছে না। এটা নিয়ে আসলে মাথায় সবসময় ঘুরপাক খাতো ১ম দিকে। এরপর যখন মাস শেষ হয়ে গেল, মাস শেষের দিকে আমার যে কলিগ ও কিন্তু আগে হচ্ছে আপনার সিলেটে ছিল। সেখান থেকে সে বলল যে, "না ভাই আপনাকে কিন্তু প্রতি মাসে ১টা-২টা করে রুগী দেখাতে হবে। তা না হলে কিন্তু আপনার উপরের থেকে কথা বলবে। আপনার হচ্ছে অনেক কথা শুনতে হবে।" এখন আমি তো ভাই ঐরকম মিসি-চাচা করার আমার দ্বারা হয় না। পরে ও সবকিছু করে। এরপরে ২-৩ মাস যাওয়ার পরে ও বলল যে, "ভাই এখন আপনিই করেন এগুলো আমি আর করব না।" তো আমি বললাম যে, "ভাই এই কাজ তো আসলে আমার দ্বারা করা খুব কঠিন।" এবং বিশেষ ক্ষেত্রে আসলে মিথ্যা কথা বলতে হতো। এবং মাস শেষে দেখলাম যে সারা জীবন ধরে মানুষের জন্য নামাজের পরে দোয়া করছি যে, "আল্লাহ আপনি মানুষকে সুস্থ রাখেন। আর এইখানে এসে মানুষের অসুস্থতা কামনা করব।" সব মিলে মানে যতদিন চাকরিতে ছিলাম ততদিন মনে হলো যে আসলে জাহান্নামের মধ্যে ছিলাম। এরপরে আমি চাকরিটা ছেড়ে দেব ভাবলাম, কিন্তু ছেড়ে দেব বললেই তো আর ছেড়ে দেওয়া যায় না, কেননা পরিবারের লোকদেরকে তো বোঝাতে হবে। তবে আস্তে আস্তে করে সবাইকে বোঝালাম, যদিও সবাই সন্তুষ্ট ছিল না। ফাইনালি আমি চাকরিটা ছেড়ে দিলাম। তখন হচ্ছে আপনার 15ই সেপ্টেম্বর 2024 সালে ৭.৫ মাসের মতন চাকরি করছিলাম। চাকরি করলে আসলে সুবিধা আছে, মাস শেষে একটা টাকা পাওয়া যায়, সেটা অনেক কাজে লাগানো যায়। কিন্তু এই ধরনের চাকরি আসলে আমার দ্বারা করা সম্ভব হয়নি। তবে আলহামদুলিল্লাহ চাকরি ছাড়ার পর থেকে আমার ব্যবসার কিন্তু অনেক প্রসার ঘটেছে। পরবর্তী মাসে আমি হিসাব করে দেখলাম চাকরিতে যে বেতন আসলো আমার, তার দ্বিগুণ টাকা আমার ১ মাসে আয় হয়েছে। হ্যাঁ, আরেকটা কথা, চাকরিতে কেন ছেড়ে দিলাম সেটা তো আপনারা বুঝতে পেরেছেন। এবং চাকরির বেতন পাইতাম কত? সম্ভবত ৳১৮,৬০০, যেটা এখন এসে দাঁড়িয়েছে হচ্ছে আপনার ২০,০০০ প্লাস। তো সব মিলে আসলে আমি শেষ পর্যায়ে শেষের দিকে যে কথাটা বলব যে, যারা চাকরি খুঁজতেছেন ভালো পর্যায়ে চাকরি করেন, নিম্ন পর্যায়ে চাকরি করতে যান না। এইখানে থাকাটা বেশ কষ্টকর। আর দ্বিতীয়ত হচ্ছে চাকরি না করে আসলে নিজে কিছু করেন। কারণ চাকরি যখনই আপনি করবেন, চাকরির আরেকটা অর্থ হচ্ছে চাকর। তো চাকরানি করে চাকুরি করে কি লাভ আছে? যতই টাকা বেতন পান না কেন, আপনাকে কারোর না কারোর কথা শুনতে হবে। সেটা সরকারি হোক, বেসরকারি হোক, যে চাকরি আপনি করেন না কেন। আমার কাছে মনে হয় উদ্যোক্তা প্লাস ব্যবসা। অর্থাৎ আপনি ব্যবসা করেন নিজে উদ্যোক্তা হয়ে। নিজে উৎপাদন করেন কোন জিনিস, এরপর সেই জিনিসটা বিক্রি করেন। তাহলে সেখানে যদি ৳১ লাভ থাকে, সেটা আপনার থাকবে, অন্য কারোর কাছে যাবে না। অবশ্যই প্রোডাক্ট কিনেও ব্যবসা ভালো। তবে সবচেয়ে ভালো আমার মনে হয় আপনি উৎপাদন করেন। যেমন আপনি ক্ষেতের থেকে শাক তুললেন, বিক্রি করলেন। তো টাকাটা কিন্তু আপনার কাছে থাকতেছে। আপনি ডিম ফুটালেন, যে একটা ডিম থেকে বাচ্চা উৎপাদন করলেন, যেটা আমি করি। তো সব মিলে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের মন্তব্য মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।